30% কাভার হয়েছে। সো রুট লুকাসের আরো 60 or 70% বাকি আছে, সেটা আমরা এখন শুরু করব। তো তোমরা হাত নামিয়ে ফেলতে পারো। সো আমাদের আজকের টপিকস রুট লুকাস। তো আমি গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তার সেখান থেকে শুরু করছি না। আমরা গত ক্লাসে রুটস লুকাসে যেগুলো পড়েছি সেগুলো একটু কুইক বলে যাব, যাতে রিভিউ হিসেবে, আর বাকিগুলো আবার ডিটেইলস সময় নিয়ে বলবো। গত ক্লাসে আমরা বলেছিলাম ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কাকে বলে এবং অথবা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন কাকে বলে, এই ডেফিনেশনটা আমরা দিয়েছিলাম। সংক্ষেপে মনে রাখার জন্য, সামিং জাংশন থেকে আউটপুটের মাঝখানে যা কিছু আছে, যেমন নিচের ফিগারে দেখো, সামিং জাংশন থেকে আউটপুটের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে একসাথে জিএস বলা হচ্ছে, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। অথবা তুমি ভিন্নভাবেও বলতে পারো, ইনপুট থেকে যেই পথ ধরে আউটপুটে যাওয়া যায় এর মাঝখানে যা কিছু আছে সবকিছুকে একসাথে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন বলা যায়। ফিডব্যাক ট্রান্সফার ফাংশন হচ্ছে আউটপুট থেকে যদি কোনো একটা আউটপুট সিগন্যাল যদি আমাদেরকে ইনপুটে নিয়ে আসা হয়, সেই লাইনের মধ্যে যা কিছু থাকবে সকল কিছুকে একসাথে করে বলা হবে ফিডব্যাক ট্রান্সফার ফাংশন। যেমন এই যে আউটপুট থেকে ইনপুটে ফিডব্যাক এসেছে, এই এখানে যা কিছু আছে সবকিছুকে একসাথে এইচএস বলা হচ্ছে। ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, অথবা অনেক সময় এটাকে টোটাল ট্রান্সফার ফাংশন বলা হয়, সেটি হচ্ছে ইনপুট থেকে আউটপুট এর মাঝখানে যা কিছু আছে, ফরওয়ার্ড ফিডব্যাক যা কিছু আছে সবকিছুকে ব্লক রিডাকশন টেকনিক অ্যাপ্লাই করে যে ট্রান্সফার ফাংশন পাওয়া যাবে সেটাকে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বা টোটাল ট্রান্সফার ফাংশন বলা হয়। গেইন কাকে বলে? গেইনের বিভিন্ন ডেফিনেশন আছে, তার মধ্যে আমাদের এখানে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের সাথে যে কনস্ট্যান্ট টার্মটি গুণাকারে থাকে তাকে গেইন বলা হয়। যেমন কে জিএস, এখানে কে হচ্ছে গেইন। এই গেইনটা কন্ট্রোলার থেকে আসতে পারে, নরমালি এই প্যারামিটারটা কন্ট্রোলার থেকে আসে। এগুলো আমরা জেনারেল কিছু কথা গত ক্লাসে বলেছি, আজকে রিপিট করলাম। সেকেন্ড, আমরা বলেছি ওপেন লুপ পোলস কাকে বলে, ক্লোজ লুপ পোলস কাকে বলে। এটি যদি একটি কমপ্লেক্স প্লেন হয় যার এক্স এক্সিস হচ্ছে রিয়েল এক্সিস যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই এক্সিস হচ্ছে ইমাজিনারি এক্সিস যাকে জে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই প্লেনটাকে বলা হয় তোমার কমপ্লেক্স প্লেন অথবা এস প্লেন। এস মানে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, সো কমপ্লেক্স প্লেন, এস প্লেন অর কমপ্লেক্স প্লেন। এখানে ওয়াই এক্সিসের বামের যে এরিয়া, ওয়াই এক্সিসের বাম পাশের অর্ধেক অংশকে বলা হয় লেফট হাফ প্লেন, অর্থাৎ বামের অর্ধাংশ, আর ওয়াই এক্সিসের ডানের হাফ অংশকে বলা হয় রাইট হাফ প্লেন। স্টেবিলিটির ডেফিনেশনের মধ্যে আমরা দেখেছিলাম যে কোন সিস্টেমের পোলস, অন্তত একটি পোল যদি রাইট হাফ প্লেনে থাকে সিস্টেমকে আনস্টেবল বলা হয়। সকল পোল যদি বামে থাকে, লেফট হাফ প্লেনে থাকে, ওই সিস্টেমকে স্টেবল বলা হয়। আর যদি সিস্টেমের পোলস ইমাজিনারি এক্সিসের উপরে থাকে তাহলে তাকে মার্জিনালি স্টেবল বলা হয়। তাহলে বেসড অন পোল লোকেশন সিস্টেম কুড বি or can be stable, unstable or marginally stable. আচ্ছা, এখন আসো ওপেন লুপ পোলস কাকে বলে। ওপেন লুপ যে ট্রান্সফার ফাংশন, ফরওয়ার্ড যে ট্রান্সফার ফাংশন, সেই ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনের যে পোলস তাদেরকে ওপেন লুপ পোলস বলা হয়। ওপেন লুপ পোলস দ্বারা মূলত সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ ফিজিক্যাল সিস্টেমটার মডেলটাকে রিপ্রেজেন্ট করা যায়। ক্লোজ লুপ পোলস বলতে বোঝা হয় ক্লোজ লুপ সিস্টেমের যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, সেই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলোকে ক্লোজ লুপ পোলস বলা হয়। যেমন আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, এখানে ড্র না করে আমি এখানে বলি, মনে করো এখানে জিএস ইকুয়াল টু হচ্ছে 1/s+2 আর এইচএস ইকুয়াল টু 1। তাহলে এই সিস্টেমের ওপেন লুপ পোলস কত? কেউ একজন বলো।
এই সিস্টেমের ওপেন লুপ পোলস কত? স্যার -2 -2। আচ্ছা, যদি বলা হয় -2 হচ্ছে ওপেন লুপ পোলস, তোমাকে যদি বলা হয় ক্লোজ লুপ পোলস কত এই সিস্টেমের, তাহলে কত হবে? স্যার -2 হবে তাও। ইয়া কিভাবে হবে? স্যার প্রথমে ওই ফিডব্যাক যেটা আছে ওটা রিডিউস করতে হবে, রিডিউস করার পরে ওই পোলসকে 0 ধরে হ্যাঁ, বলো। গিয়ে রুট তো বের করতে হবে। রিডিউস করি, রিডিউস করলে কি আসবে? ইকুয়েশনটা কি হবে? স্যার 1/s+2, তারপর হচ্ছে নিচে হচ্ছে যে 1 প্লাস HS, তারপর হচ্ছে ওই s+2 এটার। 1/s+2, এখানে একটা কে আছে ঠিক না? কে আছে না একটা? জি স্যার, জি স্যার। k/s+2, 1 প্লাস k/s+2, রাইট? জি স্যার, এখানে এটাকে তাহলে কত হলো? k/s+2 প্লাস k, রাইট? তাহলে ক্লোজ লুপ পোলস কত হবে? স্যার -2 - k। রাইট। যতক্ষণ পর্যন্ত কে এর মান জানি না ততক্ষণ আসলে ক্লোজ লুপ পোলস লেফট হাফ প্লেনে নাকি রাইট হাফ প্লেনে সেটা বলা যাবে? না স্যার, বলা যাবে না স্যার, কেয়ার মান তাহলে বের করতে হবে। তাহলে এটা একটা কন্ট্রোল সিস্টেম প্রবলেম। এটা একটা কি প্রবলেম? কন্ট্রোল সিস্টেম প্রবলেম। তোমাকে যদি কেন প্রবলেম, তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ, এই সিস্টেমের ওপেন লুপ সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, তুমি কি বলবা? স্যার ওপেন লুপ সিস্টেম হচ্ছে স্টেবল স্যার, কারণ হচ্ছে রাইট আনস্টেবল। প্লেনে অবস্থান, লেফট প্লেনে অবস্থান করতেছে সেজন্য। হ্যাঁ, কিন্তু ক্লোজ লুপ সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল না মার্জিনালি স্টেবল সেটি বলতে পারবা? স্যার এটা কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে স্যার, যদি কে রাইট। এর ভ্যালু স্যার ওই যতক্ষণ তুমি মানে গেইনের 0 মান থেকে। জানো না, যতক্ষণ গেইনের মান জানো না ততক্ষণ তুমি ক্লোজ লুপ পোলের এক্সাক্ট লোকেশন জানো না। তার মানে ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল অপারেশন করবে না আনস্টেবল অপারেশন করবে, ইউ ডোন্ট নো, রাইট? জি স্যার। তাহলে এই প্রবলেমটাকে বলা হয় কন্ট্রোল সিস্টেম প্রবলেম। কিরকম কন্ট্রোল সিস্টেম প্রবলেম? যে সিস্টেমের গেইন, ওপেন লুপ সিস্টেমের গেইন ক্লোজ লুপ সিস্টেম এর পোলসকে কি করে? প্রভাবিত করে। কথা ক্লিয়ার কিনা? গেইন ক্লোজ লুপ সিস্টেম পোলসকে কি করে? প্রভাবিত করে। প্রভাবিত করে, রাইট। তাহলে যতক্ষণ গেইনের মান জানা যাবে না ততক্ষণ ক্লোজ লুপ পোলস জানা সম্ভব না। তাহলে ক্লোজ লুপ পোল যতক্ষণ জানা যাবে না ততক্ষণ ক্লোজ লুপ সিস্টেমটাকে স্টেবল অপারেশন করবে না আনস্টেবল অপারেশন করবে সেটা তুমি জানো না। দিস ইজ দ্য কন্ট্রোল সিস্টেম প্রবলেম। এই প্রবলেমটা সলভ করা হয় রুট লুকাসের মাধ্যমে। রুট লুকাস কি বলে? রুট লুকাস বলে যে এর সম্ভাব্য যতগুলো মান সম্ভব সবগুলো বিবেচনা করলে ক্লোজ লুপ যতগুলো পোলস হওয়া সম্ভব, লেফট হাফ প্লেন হোক, রাইট হাফ প্লেন হোক, ইমাজিনারি হোক, যা সম্ভব সবগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাকে কি বলা হয়? রুট লুকাস বলা হয়। কথা ক্লিয়ার? রুট লুকাস। হ্যাঁ, তাহলে জি রুট স্যার। লুকাস কি? রুট লুকাস হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ক্লোজ লুপ পোলস, নট ওপেন লুপ পোলস। কি পোলস? ক্লোজ লুপ পোলস। when কখন? when কে বেরিস, যখন গেইন কে বেরি করা হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা ফিজিক্যাল এক্সাম্পল গত ক্লাসে বলেছিলাম, সেটা আবারও বলছি। এটা একটা ফিজিক্যাল এক্সাম্পল গত ক্লাসে বলেছিলাম, যেখানে আমরা রুট লুকাস ড্রয়িং করব, যে কন্ট্রোল সিস্টেম প্রবলেমটাও আমরা এখানে রিয়েলাইজ করব, মানে বুঝবো। আবার ওই প্রবলেমটা ওভারকাম কিভাবে রুট লুকাস দিয়ে করা যায় সেটাও আমরা এই প্রবলেমটার মাধ্যমে বুঝতে পারবো। তারপরে আমরা রুট লুকাস কিভাবে ড্র করে সেটা শিখবো, আর রুট লুকাসকে কিভাবে রিফাইন করে সেটা শিখবো। আচ্ছা, এটি একটি হচ্ছে ক্যামেরা পজিশনিং সিস্টেমের এক্সাম্পল, যেখানে তোমরা উপরের ফিগারটা হচ্ছে সিস্টেমের ডিটেলস ব্লক ডায়াগ্রাম দেখানো হচ্ছে, নিচের ফিগারটা হচ্ছে সিস্টেমের টোটাল ট্রান্সফার ফাংশন দেখানো হচ্ছে। বুঝতে পেরেছো? ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। ওকে, তোমাদের যদি প্রশ্ন করা হয় জি যে স্যার। সিস্টেমের ওপেন লুপ পোলস কত, তুমি কি বলবে? স্যার s = 0, s = -10।
তাহলে ওপেন লুপ পোলস হচ্ছে -10 এবং কি 0। 0 আচ্ছা, তোমাকে যদি বলা হয় ক্লোজ লুপ পোলস কত, তুমি কি বলবে? স্যার ওইটা মিডল টার্ম ফ্যাক্টর বের করে তারপর বের করতে হবে। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা s এর মান হবে -5 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 100 bsk মাইনাস মাইনাস 4k ডিভাইডেড বাই 2। 2। হ্যাঁ, ঠিক আছে কিনা দেখো। ওই তোমাদের হিসেবে এটা জি স্যার। -10/2 হওয়ার কথা ছিল, আমি ওটা একসাথে করে ফেলেছি, সেজন্য 5। জি স্যার ভাগ করে দিয়েছেন স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে সব সময় পোলস এর ক্লোজ লুপ কয়টা পোলস বের হবে? এখান থেকে দুটো পোলস। জি স্যার কমপ্লেক্স জন্য। কমপ্লেক্স হোক ইমাজিনারি হোক, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে সে কারণে একটা প্লাসের জন্য পোলস পাবা আর একটা মাইনাসের জন্য পোলস পাবা। কিন্তু মাইনাসের জন্য পাবো। সেই পোলস এর মান ডিপেন্ড করবে কিসের উপরে? যতক্ষণ কে এর মান জানো না ততক্ষণ তুমি আসলে ক্লোজ লুপ পোলস কত জানো না, রাইট? জি স্যার কেয়ার মান বের তাহলে করতে হবে। আমরা আমরা একটা সমস্যার মধ্যে পড়ছি কিনা? অর্থাৎ ওপেন লুপ পোলস আমরা জানলেও ক্লোজ লুপ পোলস জানি না, কেন? গেইনের মান জানি না, সেই জন্য। এটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম প্রবলেম। এটা সলভ করা হবে কি দিয়ে এখন? রুট লুকাস দিয়ে। কথা কি বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, এখন রুট লুকাস ড্র করি। রুট লুকাস কিভাবে ড্র করব? রুট লুকাস ড্র করার জন্য আমাদেরকে গেইনের সম্ভাব্য যত মান, গেইনের মান কি? গেইন সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল কত? 0। তাহলে কে এর মান 0 এবং 0 থেকে বড় যত মান সম্ভব সবগুলো বসিয়ে যতগুলো ক্লোজ লুপ পোলস হওয়া সম্ভব, কম্বিনেশন পাওয়া সম্ভব, সবগুলো আমরা টেবলের মাধ্যমে বের করব। আসলে সবগুলো বের করা কি আমাদের পক্ষে সম্ভব এতগুলো মান? না স্যার। সম্ভব না। সেই জন্য আমরা কি করব, কে এর 0 থেকে এই ইনফিনিটির দিকে কিছু মান বের করে, কে এর কিছু মানের জন্য আমরা ক্লোজ লুপ পোলস বের করে ট্রেন্ডটা কিরকম, ক্লোজ লুপ পোলস এর ট্রেন্ডটা কিরকম সেটা দেখার চেষ্টা করব। কথা কি বুঝছো? দিস ইজ দ্য টেবল। এখানে আমরা ওই আগের ইকুয়েশনে কে এর মান কত বসালাম? প্রথমে 0 বসালাম। কত বসালাম? 0 স্যার। তাহলে তুমি 0 বসিয়ে এই যে ক্লোজ লুপ পোলস, এই ইকুয়েশন অনুসারে ক্লোজ লুপ পোলস ক্যালকুলেট করে দেখো কত আসে। কে এর মান 0 বসাবে। কত আসে? এখানে কে এর মান 0 বসাও, কত আসে? একটা অন্তত বলো তোমরা, বাকিগুলো আর বলতে হবে, বাকিগুলো পরে ক্যালকুলেট করলে পাবা। বলো কে এর মান 0 বসালে কত আসে? কি তোমরা শুনতে পাচ্ছ? স্যার একটা মাইনাস -7। কে এর মান 0 বসালে কত আসে? এটা -7.5 আসতেছে মানে। এই বেটা, কে এর মান 0 বসালে 7 পয়েন্ট কেমনে আসে? স্যার জিরো আছে স্যার জিরো। 0 একটা স্যার আসে। -10 জিরো। স্যার -10। হ্যাঁ, একজন বল, কারেক্ট আনসার। একটা হচ্ছে -10 আর একটা হচ্ছে 0। কিভাবে? স্যার জিরো ছিল তো, জিরো একটা -10 স্যার। রাইট, ওটাই আনসার, কারেক্ট আনসার। দেখো কিভাবে আসে। কে এর মান 0 বসালে 4k, 4k কত হয়ে যাবে? জিরো। স্যার 0 জিরো হয়ে হয়ে যাবে। যাবে স্যার। 0। তাহলে স্কয়ার রুট অফ 100 মানে কত? 10। 10। তোমাদের কারো ওখান থেকে দূরবর্তী সাউন্ড আসছে। তো যদি স্যার -5 -10 ধরি, বাই 2 ধরলে এটা মনে হয়। আচ্ছা, একটু
আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যালো। আচ্ছা Yes, আচ্ছা, sir. জি স্যার, একটা শুনতে পাচ্ছি স্যার। কল আসছিল সে কারণে। তাহলে জিরো বসালে 4k 0 হয়ে যাবে, 110 হয়ে যাবে। মাইনাস তাহলে 10/2 মানে হচ্ছে 5, তাহলে -5 এর সাথে 5 একবার 5 যোগ হবে, তখন হয়ে যাবে রেজাল্ট হবে 0। আরেকবার বিল হবে। আবার বিয়োগ হলে সে তখন হয়ে যাবে -10। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন থেকে মনে রাখবা, গেইনের মান 0 হলে ক্লোজ লুপ পোলস এবং ওপেন লুপ পোলস ইকুয়াল। কথা ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ গেইনের মান 0 ধরলে আসলে ক্লোজ লুপ পোলস ওপেন লুপ পোলস কে কি করে রিপ্রেজেন্ট করে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন এভাবে আমরা যদি এখানে কে এর বিভিন্ন মান বসাই, কে এর মান 1 2 3 4 5 6 7 এভাবে বসাতে থাকি, দুটো দুটো ক্লোজ লুপ পোলস, প্রত্যেকটা কে এর মানের জন্য দুটো করে কি পাবো? ক্লোজ ক্লোজ লুপ। লুপ পোলস। কারণ প্রত্যেকটা কে এর মানের জন্য এস এর দুটো মান, এই সমীকরণের ওই যে ডেনোমিনেটরের দুটো সমাধান, সে কারণে প্রত্যেকটা গেইনের মানের জন্য দুটো সমাধান। সেগুলোকে যদি আমরা এভাবে টেবুলাইজ করি, আমরা দেখতে পাচ্ছি -10 0 -9 পয়েন্ট সামথিং দিস। এভাবে কে এর মান বাড়ার সাথে সাথে একটা পোলের মান -10 থেকে -5 এর দিকে যাচ্ছে, আর একটা পোলের মান 0 থেকে -5 এর দিকে যাচ্ছে, এবং কে ইকুয়াল টু যখন 25 বসিয়েছি তখন দুটো মানই সমান। এরপরে যখন কে এর মান বাড়াচ্ছি তখন একটি পোল কমপ্লেক্স প্লেনের উপরের দিকে চলে যাচ্ছে, আর একটা পোলস কমপ্লেক্স প্লেনের নিচের দিকে চলে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? জি স্যার। এভাবে এখন আমরা এই পোলস এবং জিরোকে যদি কমপ্লেক্স প্লেনের মধ্যে ড্র করি তাহলে এই ফিগারটা পাবো। ঠিক আছে কিনা? দেখো, জি স্যার। এই যে জিরোতে একটা পোল, -10 একটা পোল, এই দুটো পোল, এই যে এক জোড়া পোল, এই পেয়ার অফ পোলস আমরা পেয়েছি কে ইকুয়াল টু কতর জন্য? 0 এর জন্য। 0। হ্যাঁ, এভাবে কে ইকুয়াল টু 10 এর জন্য আমরা -1 এবং -8.9 এরকম পেয়েছি। এভাবে কে ইকুয়াল টু 25 এর জন্য আমরা দুটো পোলই -5 পেয়েছি। কে ইকুয়াল টু 30 এর জন্য আমরা -5 প্লাস এবং -5 মাইনাস জে ওমেগা পেয়েছি। কথা কি ক্লিয়ার কিনা? কে এর মান যখন বাড়তেছে এইভাবে, জি স্যার। একটা পোল উপরের দিকে চলে যাচ্ছে, আর একটা পোল কোন দিকে চলে যাচ্ছে? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে। তাহলে আমরা যদি বলি, এখান থেকে আমরা বুঝলাম কে এর সম্ভাব্য যতগুলো মান আছে সবগুলোর জন্য ক্লোজ লুপ পোলস এর লোকেশন কোন দিকে হতে পারে সেটা আমরা কন্টিনিউয়াস ভাবে গ্রাফটা ড্র করলে হয়ে যাবে না? জি স্যার। রাইট। পাবে স্যার। তাহলে এই গ্রাফটাকে বলা হয় পোল জিরো প্লটস ফর ডিফারেন্স ভ্যালু অফ কে, আর এই গ্রাফটাকে বলা হয় রুট লুকাস। কারণ খেয়াল করো, এখানে আমরা কি করেছি, জিরো থেকে এদিকে কন্টিনিউয়াস লাইন ড্র করে দিয়েছি, বলছি যে জিরো থেকে একটা পোলস বামে যাবে, -10 থেকে একটা পোলস কোন দিকে যাবে? ডানে যাবে, তারপরে দুটো পোলস মাঝখানে কোথাও মিলিত হয়ে একটা উপরের দিকে চলে যাবে, আর একটা কোন দিকে চলে যাবে? নিচের দিকে। নিচের দিকে। এই কন্টিনিউয়াস গ্রাফের যেই কোনো বিন্দুর উপরে কে এর যে কোনো মানের জন্য তুমি কে ইকুয়াল টু যাই বলো, ওই ক্যামেরা পজিশনিং সিস্টেমের জন্য কে এর মান যে কোনো কিছু বলো, 100 বলো, কে এর মান মনে করো লেটস সে 30.5 বলো, প্রত্যেকটা মানের জন্য যে ক্লোজ লুপ পোলস হওয়া সম্ভব সবগুলো এই লাইনের উপর অবস্থান করে, রাইট? কে এর মান যদি 30.5 হয় তাহলে পোলস হবে এখানে। কথা বুঝো ভালো করে, এই যে এই দুই জায়গায়। ঠিক আছে? কথা কি জি বুঝছো? স্যার। জি স্যার। কে এর মান যদি 100 হয়, জি পোলস হবে একটা এখানে, নিচে। আর একটা কোথায়? ওই যে নিচে। অর্থাৎ পোলস এর ক্লোজ লুপ পোলস এই গ্রাফ, ওই সিস্টেমের ক্লোজ লুপ পোলস এই গ্রাফটার উপর অবস্থান করে, রাইট? জি স্যার। তাহলে এই গ্রাফটা সিস্টেমের ক্লোজ লুপ পোলস কে রিপ্রেজেন্ট করে when কে ভেরিজ, বিভিন্ন কে এর মানের জন্য, রাইট? জি স্যার। আচ্ছা, এটাকে বলা হয় রুট লুকাস। এখন একটা এডিশনাল প্রশ্ন করি,
এই সিস্টেমের কে এর কোনো মানের জন্য এই সিস্টেমের ক্লোজ লুপ পোলস এখানে হওয়ার কোনো সম্ভাবনা আছে, যেখানে ড্র করছি এখানে হওয়ার? স্যার নাই স্যার, কারণ স্যার এখানে দেখা যাচ্ছে স্যার 25 এর জন্য 5 এর -5 থেকে শুরু হয়ে গেছে স্যার। এই যে না না, এই যে হ্যাঁ সেটাই বলছি, এই যে এখানে অথবা এখানে ক্লোজ লুপ পোলস হওয়ার কোনো সম্ভাবনা আছে ওই সিস্টেমের জন্য, ক্যামেরা পজিশনিং সিস্টেমের জন্য? নাই স্যার। সম্ভাবনা নেই। কেন নেই? কারণ কে গ্রেটার দেন 0 হলে পোলসের যেই পথ, পোলসের ক্লোজ লুপ পোলসের যে পাথ, সেই পাথ তো আমরা ড্র করছি, আর সেই পাথের মধ্যে দিয়ে তো এই পোলসটা যায় না, রাইট? জি স্যার। এই কথাটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো s স্কয়ার প্লাস 10s প্লাস কে, এটা এটা যেহেতু একটা, এটাকে যদি একটা সমীকরণ মনে করি, s স্কয়ার প্লাস 10s প্লাস কে, আসলে বিষয়টা এরকমই, s স্কয়ার প্লাস 10s প্লাস কে ইকুয়াল টু 0, এটা যদি একটা সমীকরণ মনে করি, মনে করো s ইকুয়াল টু -8 প্লাস j5, s এর এই মানটি, এই যে এই সমান এই s ইকুয়াল টু এই মানটি এই সমীকরণের সমাধান কিনা কে এর কোনো মানের জন্য? তো আনসার হচ্ছে নো। আনসার হচ্ছে কি? নো। কেন? কারণ -8 প্লাস j5 এই পয়েন্টটা কিসের অন্তর্ভুক্ত না? রুট লুকাসের অন্তর্ভুক্ত না। না। সে কারণে এই 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 s এর এই মানটি এই সমীকরণটাকে কি করবে না? সিদ্ধ করবে না। কথা ক্লিয়ার? স্যার। জি স্যার। কে এর জি কোনো স্যার। মানের জন্য এটাকে সিদ্ধ করবে না। তাহলে এই কনসেপ্টটা মনে রাখবা। কারণ আমরা বলছি রুট লুকাসের ডেফিনেশনেই বলছি সম্ভাব্য যতগুলো ক্লোজ লুপ হওয়া সম্ভব, পোলস পাওয়া সম্ভব কোন একটা সিস্টেমের, সবগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন when k varies is known as root lucas। সে কারণে এর বাইরে আর কোনো ক্লোজ লুপ পোলস হওয়া কিনা সম্ভব না। হ্যাঁ সম্ভব হবে যদি সেখানে আমরা কন্ট্রোলার অ্যাড করে রুট লুকাস চেঞ্জ করে ফেলি। রুট লুকাসকে চেঞ্জ করা যাবে কন্ট্রোলার অ্যাড করে, কথা কি বুঝছো? কন্ট্রোলার অ্যাড করে রুট লুকাসকে কি করা যাবে? চেঞ্জ করা যাবে। তাহলে রুট লুকাস যতক্ষণ চেঞ্জ হবে না ততক্ষণ ক্লোজ লুপ পোলস কি রুট লুকাসের বাইরে পাওয়া সম্ভব না। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, এই কথাটার অর্থ কি যেটি বলেছি, এই যে এখানে যে দুটো পোলস ড্র করেছি এরা রুট লুকাসের পার্ট না, কিন্তু আমি কোনোভাবে যদি সিস্টেমের রুট লুকাসটা এদিক দিয়ে পাস করে দিতে পারি তাহলে কিন্তু রুট, এটা রুট লুকাসের অংশ, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, এই এই মডিফিকেশনটা করা হয় কন্ট্রোলার দিয়ে, সেগুলো আমরা রুট লুকাস বেস কন্ট্রোলার ডিজাইনে পড়বো। আমাদের এখন ওইটা আমাদের উদ্দেশ্য না, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোলার কি ডিজাইন করা, কন্ট্রোলার ডিজাইন করা। রুট লুকাস, ঠিক আছে? তো এখন এই পর্যন্ত আমরা গত ক্লাসে কভার জি করেছি। স্যার। হ্যাঁ, এতক্ষণ যা বলেছি সেগুলো গত ক্লাসেও পড়িয়েছিলাম, আবার পড়া। এখন আমরা দুটো জিনিস পড়বো এই মুহূর্তে। এক নাম্বার হচ্ছে কিভাবে আমরা রুট লুকাস ড্র করব। তো সেটা আমরা ডিটেইলস প্রসিডিউর শিখেছি, ঠিক না? একটু আগে যেটা শিখালাম সেটা হচ্ছে ডিটেইলস প্রসিডিউর। কিন্তু ডিটেইলস প্রসিডিউরে না গিয়ে আমরা কিভাবে রুট লুকাস ড্র করব বা স্কেচ করব, আমরা এখানে স্কেচ শব্দটা বেশি ব্যবহার করি, স্কেচিং রুট লুকাস। আর দুই নাম্বার হচ্ছে আমরা রুট লুকাসকে কিভাবে রিফাইন করব, রিফাইনমেন্ট বা রিফাইনিং রুট লুকাস। হ্যাঁ, রিফাইনমেন্ট। সো রিফাইনমেন্ট অফ রুট লুকাস। আচ্ছা, এই দুটো হচ্ছে এখন আমাদের পড়ার টপিকস। সো রুট লুকাস এর আগে কিছু এডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে। এডিশনাল ইনফরমেশন খেয়াল করো, আমরা এই যে এগুলো পড়বো, কি পড়বো? এই যে স্কেচিং রুট লুকাস এটা পড়বো, এই টপিকসটা। এরপর হচ্ছে এই যে রিফাইনিং দ্য রুট লুকাস, এই দুটো টপিক পড়বো। কিন্তু সেটি পড়ার আগে আমরা তোমাদেরকে কিছু কনসেপ্ট দিতে যাচ্ছি। কনসেপ্ট মিন্স কিছু প্রিভিয়াস স্টেটমেন্ট দিতে যাচ্ছি। খেয়াল করো, এই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে কোন একটা সিস্টেম, ইউনিটি ফিডব্যাক সিস্টেমের এই যে একটি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, রাইট? আমার সাথে একটু পারফর্ম করতে হবে, ইয়েস নো বলতে হবে যাতে আমি বুঝতে জি পারি। স্যার। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এর ডেনোমিনেটরের সলিউশনটাই হচ্ছে কি ক্লোজ লুপ পোলস, রাইট? জি স্যার। তাহলে এই ডেনোমিনেটর ইকুয়েশনটা থেকে আমরা একটা কন্ডিশন বের করতে পারি, সেটা কি? সেটি হচ্ছে যে আমরা জানি এখানে পোলসের সমাধানের জন্য 1 প্লাস কে জিএস এইচএস ইকুয়াল টু 0 ধরে সলভ করতে হবে, রাইট? 0 যদি ধরি
তাহলে আমরা এখান থেকে একটা এসেনশিয়াল কন্ডিশন পাই, সেটা হচ্ছে কি কে জিএস এইচএস ইকুয়াল টু কি -1। ঠিক আছে, তার মানে এখানে এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা যদি এস এর মান বসাই, ভালো করে খেয়াল করো, কোন একটা এস ক্লোজ লুপ পোলস হলে তাহলে সেই এস এর মানটা যদি বাম পক্ষে বসাই, তাহলে বাম পক্ষে আমাদের রেজাল্ট কত আসবে? -1 আসবে না? কেন, বাম পক্ষ আর ডান পক্ষ মিললেই তো ওই এস এর মানটা সমীকরণটাকে সিদ্ধ করে, সেটা বলা যাবে, রাইট? জি স্যার। তাহলে আমরা বুঝলাম কোন এস এর মান, কোন একটা এস এর মান এই সিস্টেমের ক্লোজ লুপ পোলস হতে হলে সেই এস এর মানের জন্য ওই সিস্টেমের কে জিএস এইচএস এর গুণফল কত হতে হবে? -1 হতে হবে। এটি একটি কন্ডিশন। এটি কি কন্ডিশন? কন্ডিশন। কোন একটি এস এর মান ক্লোজ লুপ পোলস হতে হলে ওই এস এর জন্য কে জিএস এইচএস এর গুণফল কত হতে হবে? -1 হতে হবে। এই যে এখানে আসো, আমরা যে এখানে एग्जांपल দিয়েছিলাম, এই পোলসটি আমরা জানি এই এস এর মানের জন্য যদি আমরা টেস্ট করি সিস্টেমটাকে, দেখব যে এই এস এর মানের জন্য কে জিএস এইচএস ইকুয়াল টু কত আসবে? -1 আসবে। কিন্তু এই এস এর মানের জন্য কে জিএস এইচএস নট ইকুয়াল টু -1 হবে, কারণ প্রথমটি রুট লুকাসের অংশ, দ্বিতীয়টি রুট লুকাসের অংশ নয়, না। সেই কারণে। তাহলে এটা হচ্ছে এসেনশিয়াল কন্ডিশন। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সো এখানে যে -1 দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কেলার না, এটা কোন কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। কথা ক্লিয়ার কিনা? মাইক্রোফোন থেকে আজান আসছে, একটু মিউট করো। 16 একটু মিউট করো। তুমি এখন mute। আচ্ছা, যেটি বলছিলাম, তাহলে এটি যেহেতু একটি কমপ্লেক্স নাম্বার বা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে -1 এর ম্যাগনিটিউড হচ্ছে কত? 1। আর -1 এর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রির কত গুণিতক? বেজোড় গুণিতক। বুঝে আসছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার এটা আরেকটু স্যার বললে ভালো হতো। -1 যদি একটা ভেক্টর কোয়ান্টিটি বা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, তার ম্যাগনিটিউড যদি বের করো, সেটি আসবে কত? 1 স্কয়ার রুট অফ -1 স্কয়ার প্লাস 0 স্কয়ার ইকুয়াল টু কত? 1 আসবে। আর tan ইনভার্স y বাই x যদি বের করো, ঠিক আছে, এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা আসবে কত? 180 ডিগ্রির কত গুণিতক? গণিতক। ওকে, তাহলে 180 ডিগ্রির বেজোড় গুণিতক হচ্ছে -1 এর অ্যাঙ্গেল, আর 1 হচ্ছে ম্যাগনিটিউড। এই কথার অর্থ হচ্ছে এস এর যেই মানটি ক্লোজ লুপ পোলের অংশ, সেই এস এর মানের জন্য কে জিএস এইচএস এর যে রেজাল্ট, সেই রেজাল্টের ম্যাগনিটিউড 1 এবং অ্যাঙ্গেল কত হতে হবে? 180 ডিগ্রির বেজোড় গুণিতক হতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন কোন সময় এমন অবস্থা ক্রিয়েট হবে আমি কে এর মান মনে করো জানি না, তো কে এর মান না জানলে আমি হয়তো এই ম্যাগনিটিউডটা হয়তো আমি এস এর মানের জন্য এই ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারবো না, কিন্তু কে এর মান না জানলেও আমি সিস্টেমে এস এর মানের জন্য কে জিএস এইচএস এর কি বের করতে পারবো? অ্যাঙ্গেল বের করতে পারবো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমি এস এর মানের জন্য কে জিএস এইচএস এর অ্যাঙ্গেল ক্যালকুলেট করে বলে দিতে পারবো ওই এস এর মানটি ক্লোজ লুপ পোলের অংশ কিনা। কথা কি ক্লিয়ার? যদি এস এর মানের জন্য কে জিএস এইচএস এর গুণফলের অ্যাঙ্গেল 180 ডিগ্রির বেজোড় গুণিতক হয়, তাহলে আমরা বলবো এস এর ওই মানটি কি ক্লোজ লুপ পোলসের বা রুট লুকাসের অংশ। ঠিক আছে? জি স্যার। ওকে, এই কথাটা এখানে বলা হয়েছে কে জিএস এইচএস এর ম্যাগনিটিউড 1 এবং তার অ্যাঙ্গেল হচ্ছে কত? 180 ডিগ্রির বেজোড় গুণিতক। আচ্ছা, তারপরে যদি বেজোড় গুণিতক হয় তাহলে ওই এস এর মানের জন্য তুমি তখন কে এর মান ক্যালকুলেট করতে পারবা, কে ইকুয়াল টু 1 বাই জিএস এইচএস, মানে গেইন তখন ক্যালকুলেট করতে পারবা। বুঝছো? এটা ক্লিয়ার কিনা? স্যার
স্যার একটু আগে না বলছিলাম স্যার কে এর বিজোড় গুণিতকের জন্য আমরা মানে রুট লুকাসের অংশ নাকি অংশ না সেটা বের করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কারণ তখন শুধু কে এর মান জানা না থাকলে আমি অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবো, ম্যাগনিটিউড হয়তো ক্যালকুলেট করতে পারবো না। বুঝতে পেরেছি কিনা? তো আমি অ্যাঙ্গেল ক্যালকুলেট করে যখন বুঝলাম যে সেটা রুট লুকাস 180 ডিগ্রির বেজে গুণিতক, দ্যাট মিন্স পার্ট অফ রুট লুকাস। বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমি ওই ইকুয়েশন থেকে কে ইকুয়াল টু 1 বাই জিএসএইচএস কে এর মান ক্যালকুলেট করে ফেলতে পারবো। মানে স্যার ওই রুট লুকাসের অংশ কিনা সেটা বের করার জন্য আমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, শুধু মানে অ্যাঙ্গেলটা দেখে বলে দেওয়া যাবে। রাইট, সেটাই বলছি তোমাকে। মানে আমি তো ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে গেলে কে এর মান অবশ্যই জানা লাগবে। এখন অনেক সময় আমি কে এর মান জানবো না, আমার জানা নেই মনে করো, জানা থাকলে তো ভালো, ম্যাগনিটিউডও বের করতে পারবো। কত কি বুঝছো? অনেক সময় আমার কাছে কে এর মান জি স্যার বুঝতে পেরেছি স্যার। তখন আমি শুধু অ্যাঙ্গেলটা টেস্ট করব। অ্যাঙ্গেল টেস্ট করে বলবো যে এই এস এর মানটি মনে করো এস ইকুয়াল টু, একটা एग्जांपल দিই, এস ইকুয়াল টু মনে করো -5 প্লাস 3j। হ্যাঁ, এই এস এর মানটি মনে করো রুট লুকাসের পার্ট। তাহলে এই এস এর মান বসালে কে জিএসএস এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা তুমি 180 ডিগ্রি বেজোড় গুণিতক পাবা। তখন তুমি সিদ্ধান্ত নিলা এই এসটা হচ্ছে রুট লুকাসের পার্ট। এটা যদি পার্ট হয় তাহলে এই এস এর মানটি কে ইকুয়াল টু কতর জন্য। কথা কি বুঝছো? কারণ প্রত্যেকটা কে এর জন্যই তো এস এর মান বের করা হয়েছে, রাইট? একটু আগে কে ইকুয়াল টু কি 5, জি স্যার। আমরা প্রিভিয়াস एग्जांपल থেকে আমরা বুঝতে পারি যে এই এস এর মানটি কে এর মান গ্রেটার দেন 30 এর জন্য পাওয়া যাবে, ঠিক কি না? দেখো খেয়াল করো, এই যে কে এর মান 30, মানে মোস্ট প্রবাবলি কে এর মান 50 হলে কি -5 প্লাস j এরকম পাবো, ঠিক ঠিক কি না? j5 জি স্যার। 3j, যেহেতু 3j মানে হচ্ছে যে এখানে হবে, এই যে এই জায়গায় কে ইকুয়াল টু মানে 33 বা 4 হলেই আমরা এই মানটা পাবো, রাইট? তো সেই কে এর মানটা যদি তুমি ক্যালকুলেট ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে চাও, তাহলে এই এস এর মানের জন্য জিএস এর মান এইচ এস এর মান ক্যালকুলেট করে ইনভার্স করলেই কার মান পেয়ে যাবা? সেই কে এর মানটা পেয়ে যাবা। কথা কি ক্লিয়ার? কে এর মান। অর্থাৎ জি স্যার। কত গেইনের জন্য এই এস এর মানটি ক্লোজ লুপ পোলের অংশ হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন এই কন্ডিশনটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটি হচ্ছে কি, এখানে কে এর মান ক্যালকুলেট করতে গেলে জিএস বা এইচএস, সরি, আচ্ছা, যেটি বলছিলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিএস এটা একটা ফাংশন, এইচএস এটি একটি ফাংশন। এই কমপ্লেক্স ফাংশনের ম্যাগনিটিউড বের করা শিখতে হবে, ঠিক কি না? না হলে এই ক্যালকুলেশন করা যাবে না, ঠিক? হ্যাঁ, তাহলে এই জিনিসটা, এই জন্য এগুলাকে এডিশনাল বলছি। এগুলো তোমরা জানো। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা আমাকে কুইক আনসার দাও। তোমরা সেকেন্ড সেমিস্টারে এসি সার্কিট পড়ছো না? জি স্যার। ইন্টারমিডিয়েটে তোমরা জটিল সংখ্যা পড়ছো না? জি স্যার। হ্যাঁ, জাস্ট ওই কনসেপ্টটাকে এখানে একটু জাস্ট কি করব, মানে লার্জ করব, একটু বড় করব। কি 3 প্লাস j5, এটি একটি, তুমি ম্যাথমেটিক্সের ইন্টারের নলেজ অনুসারে তুমি এটাকে জটিল সংখ্যা বলতে পারো, আর এসি সার্কিটের কনসেপ্ট অনুসারে এটাকে কমপ্লেক্স নাম্বার বলতে পারো, রাইট? একই কথা, একটা জি ইংলিশ স্যার। একটা বাংলা আর কি, ঠিক আছে? সো তোমাকে জি যদি স্যার। বলা হয় যে 3 প্লাস j5 এটার ম্যাগনিটিউড কত, তুমি তো চোখ বন্ধ করে বলবা স্যার এটার ম্যাগনিটিউড হচ্ছে 3 স্কয়ার স্কয়ার রুট অফ 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। 5 আর এটা স্কয়ার। জি স্যার। অ্যাঙ্গেল কত সেটা বললে তুমি বলবা -tan ইনভার্স, -tan মাইনাস ইনভার্স 5/3। 5 বাই 5/3। 5/3। এটা হচ্ছে অ্যাঙ্গেল। সো এখন প্রশ্ন হচ্ছে, এটা তো একটা জটিল সংখ্যা। এখন এইরকম জটিল সংখ্যা নিয়ে যদি কোনো একটা ফাংশন হয়, মানে কিরকম, মনে করো এফ অফ এস, এটা একটা জটিল সংখ্যার কি ফাংশন, মানে কমপ্লেক্স ফাংশন। কিরকম, মনে করো যার উপরে আছে 3 প্লাস j5 আর নিচে আছে 2 প্লাস 3i ইন্টু 9 প্লাস 6i। তাহলে এখানে দেখো, এটা একটা জটিল সংখ্যার ফাংশন না? কথা কি বুঝে আসছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, মনে করো তার সাথে আমি একটা এসও যোগ করে দিলাম, অসুবিধা নাই, এরকম করে দিলাম। স্যার এটা বলছিলাম স্যার একটা আসলে স্যার। হ্যাঁ, এই যে এস যোগ করে দিলাম, তো এটা একটা ফাংশন হয়ে গেল, ঠিক আছে?
জি স্যার এখন ঠিক আছে। হ্যাঁ, এখন s ইকুয়াল টু মনে করো এখানে তুমি কি বসালা, s ইকুয়াল টু -2 প্লাস 9j বসালা মনে করো 9j। এই s ইকুয়াল টু -2 প্লাস 9j এটা এই ফাংশনটার ক্লোজ লুপ পোলস কিনা সেটা যদি টেস্ট করতে হয় এই s এর মানের জন্য এই ফাংশনটার ম্যাগনিটিউড জানা লাগবে, রাইট? বিষয়টা ক্লিয়ার? অথবা অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে, হয় ম্যাগনিটিউড নাহলে অ্যাঙ্গেল। তো তোমাকে এরকম ফাংশনের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য আমরা কি করতাম, আমরা এই সেকেন্ড সেমিস্টারে এরকম করতাম যে 3 প্লাস যে 5 এরকম একটা ফাংশনকে এইভাবে লিখতাম 2 প্লাস মনে করো 9i তারপর হচ্ছে মনে করো 6 প্লাস, হ্যাঁ স্যার যে কোনটা বাদ দিয়ে দিতাম স্যার, সেটা। আমরা যেটি করতাম এখানে প্রত্যেকটা টার্মকে 8টা ফর্মে প্রকাশ করতাম, পোলার ফর্মে। কথা কি ক্লিয়ার? জি স্যার। এই যে 8টা ফর্মে প্রকাশ করতাম, করে কি করতাম, নিচের আর গুলাকে গুণ করে উপরের আর গুলার গুণফলকে ভাগ করতাম, রাইট? জি স্যার, মানে হরটাকে স্যার বাদ দিয়ে দিতাম স্যার। না, এই যে 8টা নো নো নো, আমরা কি করতাম, এই যে আর কে আর দিয়ে ম্যাগনিটিউডকে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিতাম, রাইট? তারপরে অ্যাঙ্গেলকে কি করতাম, বিয়োগ করতাম, রাইট? বিয়োগ করতাম। জি স্যার। মনে পড়ছে? এটাই ছিল আমাদের জি স্যার। সিম্পল, রাইট? তাহলে হয়ে গেল, এই যে এটাই হচ্ছে এটা, এই ফাংশনটার এই যে এফ অফ এস এর ফাংশনের ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে হবে জিরো লেংথের গুণফল। জিরো লেংথের গুণফল মানে হচ্ছে এখানে যতগুলো জিরো টার্ম আছে এগুলো সব জিরো টার্ম না? এক একটা টার্ম কি জিরো টার্ম, এগুলো এক একটা কি টার্ম, জিরো টার্ম। জিরো টার্ম। হ্যাঁ, জিরো টার্মের ম্যাগনিটিউড এর গুণফল ডিভাইডেড বাই হোল টার্মস এর ম্যাগনিটিউডের কি গুণফল। বিয়োগফল। আচ্ছা। গুণফল ওই একটা দিয়ে আরেকটার ভাগ করলেই কি পাওয়া যাবে, টোটাল ফাংশনের ম্যাগনিটিউড পাওয়া যাবে। সিমিলারলি উপরে যেগুলো আছে সেগুলো জিরো টার্ম, এদের অ্যাঙ্গেলের যোগফল, সেখান থেকে নিচে যেগুলো আছে সেগুলো পোলস টার্ম, পোলস টার্মের যোগফল, একটা থেকে একটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, ফাংশনের থিটা পাওয়া যাবে। কথা ক্লিয়ার? একটা एग्जांपल দেখো, দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা একটা ফাংশন, এই ফাংশনটা s ইকুয়াল টু -3 প্লাস j4, এই s এর মানের জন্য এই ফাংশনটার ম্যাগনিটিউড এবং কি ক্যালকুলেট করতে হবে, অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। তো এখানে উপরে যে পোলস জিরো টার্মস আছে সেখানে যদি আমরা s এর মান -3 প্লাস j4 বসাই তারপরে কত আসবে, +1, রাইট? s +1 মানে হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে কত হবে, -2 প্লাস j4, রাইট? এই টার্মটাকে এখন তুমি মনে করো ক্যালকুলেটর দিয়ে 8টা ফর্মে নিয়ে যেতে পারো। এটাকে আমি r1 θ1 বললাম, তুমি বাসায় ক্যালকুলেট করিও। এটা হচ্ছে s+1, ঠিক কি না? আর s ইকুয়াল টু হচ্ছে -3 প্লাস j4, এটাকেও 8টা ফর্মে নিয়ে গেলে সেটাকে বললাম r2 θ2। আমি আর ক্যালকুলেশন করছি না, তোমরা যেটা বুঝতে পারতেছো সেটা তোমরা ক্যালকুলেশনটা তোমরা করে নিও। আমি প্রসিডিউরটা শিখাচ্ছি। s+2 এটাকেও যদি আমি 8টা ফর্মে নিয়ে যাই কি হবে, s এর মান কত বলেছে, -3 প্লাস j4 প্লাস 2, তার মানে কত হবে, -1 প্লাস j4। এটাকে যদি 8টা ফর্মে নিয়ে যাই r3 θ3, তাহলে এই ফাংশনটার ম্যাগনিটিউড কত হবে এখন s এর মানের জন্য, সেই ম্যাগনিটিউডকে আমরা m বললাম। m ইকুয়াল টু হবে, কেউ একজন বলো, r1 ডিভাইডেড বাই কত হবে, এই ছেলেরা কথা বলে না কেন, আছো নাকি লাইনে? ম্যাগনিটিউড কত হবে, r1 ডিভাইড বাই কত হবে বলো, r1 ডিভাইডেড বাই কত হবে, কথা বলে না, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতেছি। তাহলে ম্যাগনিটিউড কত হবে,
সূত্রটা m এর সূত্রটা কি হবে? স্যার দুইটার গুণ হবে R2 R3 এর গুণ। তো এতক্ষণ সময় লাগতেছে কেন এটা বলতে? আর বাকি মিটিং এর আর বাকিদের কি অবস্থা? স্যার আমার একটু নেটওয়ার্ক কেটে গেছিল তো স্যার। স্যার নেটওয়ার্ক কেটে গেছিল। তাহলে R1 ডিভাইডেড বাই R2 ইনটু R3, এটা হচ্ছে ম্যাগনিটিউড। R3 স্যার। আর অ্যাঙ্গেল কি হবে? ফাংশনের অ্যাঙ্গেল থিটা 1 স্যার মাইনাস অ্যাঙ্গেল থিটা 2 প্লাস থিটা 3। এটা উপরের 3। উপরের অ্যাঙ্গেলের সামেশন থেকে নিচের অ্যাঙ্গেলের সামেশন বিয়োগ করলেই ফাংশনের অ্যাঙ্গেল পাওয়া যাবে, শেষ। এটাকে বলা হয়েছে সামেশন অফ জিরো অ্যাঙ্গেল মাইনাস সামেশন অফ পোলস অ্যাঙ্গেল। তো আশা করি বুঝতে পেরেছো। স্যার এইভাবে যে কোনো একটি ফাংশনের অ্যাঙ্গেল স্যার এবং একটু স্যার হ্যাঁ স্যার ওই ম্যাগনিটিউড থেকে স্যার কেমনে স্যার ইয়া বলতে পারবো সেটা স্যার বুঝি নাই স্যার একটু স্যার। ম্যাগনিটিউড কোনটার? মানে ম্যাগনিটিউড মানে একটা রুট লোকাসের ভিতরে আছে নাকি নাই সেটা মানে ম্যাগনিটিউড দেখে কেমনে বলতে পারবো সেটা বলছিলেন একটু আগে স্যার। ম্যাগনিটিউড হচ্ছে যে কে জিএস এইচএস কি জিনিস? কে জিএস এইচএস এর মান এই এস বসানোর পরে কে জিএস এইচএস এর গুণ ম্যাগনিটিউড যদি কত হয়? 1 হয়। আর কে জিএস 1 1 এইচএস স্যার। এর জি স্যার। অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রির কি হয়? বেজোড় গুণিতক হয়। বিজোড় বিজোড়। বিজোড় গুণিতক হয়। এটা এখন দেখতে পাবো একটু পরে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পাইলাম, এই আমাদের ম্যাগনিটিউডের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে সেটা 180 ডিগ্রির বেজোড় গুণিতক কিনা। কথা কি বুঝছো? এখন এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ যা বলছি সব ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের এটা হচ্ছে কি ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। তাহলে জিএস এর সাথে যদি তুমি এইচএস গুণ করো কত হবে? যেহেতু ইউনিটি ফিডব্যাক সিস্টেম, জিএস ইনটু এইচএস মানে কি ওই জিএসই না, যেটা দেওয়া আছে সেটাই। কথা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন ক্যাটাকে যদি আমরা কিছুক্ষণের জন্য আছে বা নেই কে ইম্পর্টেন্ট না, ক্যাটাকে যদি আমরা আপাতত বাদ দেই 1 মনে করি, তাহলে এই কে জিএস এইচএস মানে হচ্ছে আসলে কি জিএস। ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে কে জিএস এইচএস মানে কি জিএস। জিএস। হ্যাঁ, এখন আসে 1 নাম্বার প্রশ্নটা দেখো। প্রথমে তোমাকে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ জিএস at the point -3 plus z0। এই s এর মান -3 plus z0, এটার জন্য জিএস এর কি ক্যালকুলেট করতে বলছে তোমাকে? অ্যাঙ্গেল না ম্যাগনিটিউড? স্যার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। কারণ অ্যাঙ্গেল ক্যালকুলেট করার কারণ হচ্ছে এখানে কে দেওয়া আছে কিন্তু কে এর মান দেওয়া নেই। সেজন্য তুমি হয়তো অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য তোমার আসলে কে এর মান জানার দরকার নেই, কেননা আমরা জানি কে এর যেহেতু কে একটা কনস্ট্যান্ট, সেটার অ্যাঙ্গেল কি 0, রাইট? জি স্যার। তাহলে হয়ে গেল। আমরা এখানে s+2 এর অ্যাঙ্গেল জানলে হচ্ছে, আর s² + 4s + 13 এটার অ্যাঙ্গেল জানলে হচ্ছে। অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল মাইনাস করে দিলে s এর মানের জন্য আমরা অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে। কথা ক্লিয়ার? জি স্যার। তো এখানে তুমি এই জি স্যার। জিএস এর মধ্যে s এর মান যখন -3 + j0 বসিয়ে এই একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে যখন তুমি অ্যাঙ্গেল ক্যালকুলেট করবা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে যে 180 ডিগ্রি পাবা। কত পাবা? 180 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে 180 ডিগ্রি কি 180 ডিগ্রির বেজোড় গুণিতক না জোড় গুণিতক? জোড় গণিত স্যার, বেজোড় স্যার। 1 বিজোড় গুণিতক স্যার। 1 ইনটু 180। তাহলে এটা আমরা পাইলাম। তোমাকে এখন সেকেন্ড প্রশ্ন করতেছে ইনডাইরেক্টলি, বলা হচ্ছে ডিটারমাইন ইফ দ্য পয়েন্ট স্পেসিফাইড ইন এ মানে -3 + j0 ইজ অন দ্য রুট লুকাস। তোমাকে বলা হচ্ছে -3 + j0 এটা রুট লুকাসের অংশ কিনা। তো তুমি বলবা যে জি হ্যাঁ, এ নাম্বারে আমরা সাম ফাংশনের s এর মানের জন্য ফাংশনের কে জিএস এইচএস এর যেই অ্যাঙ্গেল সেটা কত পেয়েছি? 180 ডিগ্রির বেজোড় গুণিতক পেয়েছি। অতএব সেটা কি দিস পয়েন্ট ইজ অন দ্য রুট লুকাস। এখন যদি রুট লুকাসের অংশ হয়ে থাকে তাহলে কে এর মান কতর জন্য? এই পয়েন্টটা রুট লুকাসের অংশ। কথা ক্লিয়ার? জি স্যার। সে কে এর মানটা কিভাবে ক্যালকুলেট করবা? 1/GSHS। জি, গুড, এই যে বুঝতে পেরেছো। তাহলে if the specified k is the root locus then the gain k using the length। তার মানে তখন তোমাকে জিএস এর কি ক্যালকুলেট করতে হবে? ম্যাগনিটিউড। তো সেই ম্যাগনিটিউডকে তুমি ইনভার্স করলে কি পেয়ে যাবা?
ওই কে এর মান পেয়ে যাবা, রাইট? জি স্যার। আশা করি বুঝতে পেরেছো, সবকিছু এতক্ষণ যা বলেছি ক্লিয়ার। এখন রুট লুকাস এসকেস করা শিখি। রুট লুকাস এসকেস, আমরা যে রুট লুকাসটা ড্র করেছিলাম, এখানে 5টা নিয়ম আছে রুট লুকাস এসকেস করার। প্রত্যেকটা নিয়ম ওখান থেকে আমরা বুঝাবো, তারপরে আরেকটা এক্সাম্পল দিয়ে সেটা ড্র করব। কথা কি বুঝছো? আমি একটা এখন ফার্স্ট যাব, খেয়াল করবা। রুট লুকাসের 1 নাম্বার নিয়ম হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চ। বলা হচ্ছে একটা রুট লুকাসে কয়টি ব্রাঞ্চ থাকবে সেটি নির্ভর করবে যতটি ক্লোজ লুপ পোলস আছে ততটি ব্রাঞ্চ থাকবে, এটা 1 নাম্বার। এখন খেয়াল করো, আমাকে একটু আনসার দাও। এই যে আমরা এখানে রুট লুকাসটা ড্র করলাম, এই রুট লুকাসটার মধ্যে এই সিস্টেমটার কয়টা ক্লোজ লুপ পোলস ছিল? 2টি। এবং আমরা দেখতে পাচ্ছি একটি 0 একটি -10। 0 থেকে শুরু হয়ে একটা রুট লুকাসের ব্রাঞ্চ এদিকে এসে হয় উপরের দিকে চলে গেছে অথবা নিচের দিকে চলে গেছে, যে কোনো একদিকে গেছে। -10 থেকে একটা রুট লুকাসের ব্রাঞ্চ শুরু হয়ে ডানে এসে হয় নিচের দিকে গেছে অথবা উপরের দিকে গেছে, যে কোনো একদিকে গেছে। তার মানে আমরা কয়টা ব্রাঞ্চ পাইলাম? স্যার 2টা। 2টা। কেন? কারণ ক্লোজ লুপ পোলস 2টি, সে কারণে ব্রাঞ্চ কয়টি? 2টি। আচ্ছা, 1 নাম্বার গেল। 1 নাম্বার নিয়ম শেষ। তার মানে তুমি জানো কোন একটা রুট লুকাসে যতটি ক্লোজ লুপ পোলস থাকবে ততটি কি থাকবে? ব্রাঞ্চ থাকবে। ব্রাঞ্চ। এরপর বলা হচ্ছে সিমেট্রি। রুট লুকাস হচ্ছে রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি। ভালো করে খেয়াল করো, আমরা এই যে রুট লুকাসটা পেয়েছিলাম সেটা এরকম না? এরকম ছিল কিনা? জি স্যার। রিয়েল অ্যাক্সিস থেকে যখন উপরের দিকে যেভাবে গেছে এক্স্যাক্টলি সেভাবে নিচের দিকে গেছে, এটাকে বলা হয় সিমেট্রি। সিমেট্রি মানে রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে জিনিসটা মিরর। রিয়েল অ্যাক্সিসের উপরে যদি সেটা এইভাবে যাইতো, রিয়েল অ্যাক্সিসের নিচে সেভাবে কিভাবে যেত? ঠিক তার মিরর ভাবে যাইতো। কথা ক্লিয়ার? এইভাবে যদি যাইতো তাহলে অবশ্যই আরেকটা অংশ এইভাবে যাবে, এটাকে বলা হয় সিমেট্রি, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস সাপেক্ষে সিমেট্রি। তাহলে এটা 2 নাম্বার আমরা বুঝতে পারলাম। 3 নাম্বার হচ্ছে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট। বলা হচ্ছে এই নিয়মটা কি? এই নিয়মটা বলা হচ্ছে কি, রুট লুকাস সব সময় বেজোড় সংখ্যক পোলস থেকে 0 অথবা পোলস থেকে কোন দিকে যাবে? বেজোড় সংখ্যক পোলস থেকে সবসময় রুট লুকাস কোন দিকে যাবে? বামে যাবে, রিয়েল অ্যাক্সিসের উপরে। মনে করো রিয়েল অ্যাক্সিসের উপরে, যেমন এটা ছিল আমাদের 0, এটি ছিল আমাদের -10। তো 0 মানে এটা কয় নাম্বার ক্লোজ লুপ পোলস? 1 নাম্বার ক্লোজ লুপ পোলস, রাইট? জি স্যার। -10 মানে এটা হচ্ছে 2 নাম্বার ক্লোজ লুপ পোলস। তাহলে বলা হচ্ছে রিয়েল অ্যাক্সিসের উপরে রুট লুকাস সব সময় বেজোড় সংখ্যক ক্লোজ লুপ পোলস থেকে কোন দিকে যাবে? বামে যাবে। তাহলে প্রথমটা থেকে রুট লুকাস বামে যাবে, আর দ্বিতীয়টা যেহেতু জোড় সংখ্যক পোলস, এখান থেকে রুট লুকাস সুবিধা অনুসারে ডানেও যাইতে পারে বামেও যেতে পারে। কথা ক্লিয়ার? নরমালি ডানে যাবে, তবে কোনো অবস্থায় ড্রয়িং এর প্রয়োজনে সেটা কি বামেও যেতে পারে। কথা কি বুঝছো? যদি কিন্তু পোল ফ্রি থাকে স্যার তাহলে বামে যাবে এদিক থেকে। হতে পারে বামেও যেতে পারে ডানেও যেতে, কিন্তু বেজোড় সংখ্যার ক্ষেত্রে কোন দিকে যাবে সবসময়? বামে। বামে। সেটাই ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে নিয়ম, এটা মনে রাখো। জোড় সংখ্যার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করতে পারে। বুঝতে পেরেছো? শেষ। এরপর আসো স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট। রুট লুকাস কোথায় থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? রুট বলা হচ্ছে জিএস এবং এইচএস কে গুণ করলে যতগুলো পোলস এবং যতগুলো 0 হওয়া সম্ভব, রুট লুকাস ওই পোলস থেকে শুরু হয়ে ফিনিট নাম্বার অফ অথবা ফিনিট এবং ইনফিনিট পোলস থেকে শুরু হয়ে রুট লুকাস ফিনিট এবং ইনফিনিট 0 থেকে শেষ হবে। এই নিয়মটা সামারি হচ্ছে রুট লুকাস সবসময় পোলস থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায় গিয়ে? 0 তে গিয়ে শেষ হবে। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করো, আমাদের এক্সাম্পলে কে জিএস এইচএস ওখানে আমরা দেখতে পেয়েছি সেখানে ছিল s ইনটু s প্লাস 10, অর্থাৎ জিএস এইচএস এর গুণফল যেটি, সেখানে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিএস এইচএস এ কয়টা পোলস পেয়েছিলাম? 2টো পোলস, একটা -10 আর একটা কি 0। তাহলে এই 2টো পোলস থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে? 2টো 0 তে গিয়ে শেষ হবে। কথা ক্লিয়ার? স্যার আবার একটু স্যার। এখন মজার বিষয় হচ্ছে এখানে কি কোনো 0 দেখতে পাচ্ছ তুমি? না স্যার, এখানে 1 কোনো 0 নেই, নো 0। নো 0 মিন্স এই সিস্টেমে কয়টি পোলস? 2টি পোলস। কয়টি পোলস? 2টি।
তাহলে এই নিয়ম অনুসারে এই সিস্টেমে অবশ্যই দুটি জিরো থাকতে হবে। দুটি জিরো কি হতে হবে? অবশ্যই থাকতে হবে। যেহেতু এখানে দুটি পোলস আছে, কয়টি জিরো থাকতে হবে? দুটি। দুটি জিরো। তো যেহেতু তুমি কোনো জিরো দেখতে পাচ্ছ না, তার মানে এই সিস্টেমে কোনো ফাইনাইট জিরো নেই। যে দুটো জিরো আছে সেগুলো কোথায়? ইনফাইনাইট জিরো। কোথায় আছে? ইনফিনিট। ইনফিনিটিতে আছে, এখানে নেই, কোথাও নেই। কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা। তাহলে দেখো, সেজন্য আমাদের রুট লুকাসটা এই যে জিরো থেকে শুরু হয়ে বামে গিয়েছিল, -10 থেকে ডানে গিয়েছিল, তারপরে উপরের দিকে কোথায় চলে গিয়েছিল? সেটা ইনফিনিটিতে চলে গিয়েছিল, নিচের দিকে ইনফিনিটিতে চলে গিয়েছিল। তার মানে রুট লুকাস পোলস থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে? ইনফিনিট। জিরোতে গিয়ে শেষ হয়েছে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, নিয়মটা শেষ। এখন লাস্ট নিয়ম, বিহেভিয়ার অফ ইনফিনিটি। মনে করো কোন একটা রুট লুকাস যদি এরকম ইনফিনিটির দিকে চলে যায়, ঠিক আছে, এরকম ইনফিনিটির দিকে চলে যায়, তো বলা হচ্ছে এই ইনফিনিটিটা, রুট লুকাস যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে ওই রুট লুকাসের উপর যদি কোনো স্পর্শক ড্র করা হয়, কি ড্র করা হয়? স্পর্শক। স্পর্শক। সেই স্পর্শকটাকে কি বিবেচনা করা যাবে? স্ট্রেট লাইন বিবেচনা করা যাবে। কি বিবেচনা করা যাবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। অর্থাৎ কোন একটা রুট লুকাস যদি ইনফিনিটির দিকে চলে যায়, সেটাকে স্ট্রেট লাইন বিবেচনা করা যাবে। সেই স্ট্রেট লাইনটা আমরা একটা স্পর্শক দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই স্পর্শকটা রিয়েল অ্যাক্সিস কে যেই বিন্দুতে সেট করবে, করবে না? একটা বিন্দুতে সেট করবে না? জি স্যার। সেই বিন্দুটাকে বলা হচ্ছে সিগমা এ। আবার সেটা একটা অ্যাঙ্গেল তৈরি করবে রিয়েল অ্যাক্সিসের সাথে, রাইট? জি স্যার। সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা এ। এই সিগমা এ রিয়েল অ্যাক্সিসের স্যাডো বিন্দু এবং যে অ্যাঙ্গেল থিটা এ, সেটা ক্যালকুলেট করা হবে এই দুটো সূত্র ব্যবহার করে। সিগমা ক্যালকুলেট করবা সামেশন অফ ফিনিট পোলস। পোলস, যেই পোলস গুলো ফিনিট পোলস যেগুলো আছে, সেগুলোর যোগফল থেকে ফিনিট জিরো যোগফল বিয়োগ করবা এবং সেটাকে ভাগ করবা নাম্বার অফ ফিনিট পোলস এবং নাম্বার অফ ফিনিট জিরোর বিয়োগফল দ্বারা। সিমিলারলি অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে 180 ডিগ্রির বেজোড় গুণিতক। যেহেতু আমরা জানি 180 ডিগ্রির বেজোড় গুণিতক হলে সেটা রুট লুকাসের অংশ। 180 ডিগ্রির বেজোড় গুণিতক ডিভাইডেড বাই নাম্বার অফ ফিনিট পোলস মাইনাস নাম্বার অফ ফিনিট জিরো। এক্সাম্পল করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। 5টি নিয়ম, এই 5টি নিয়ম অ্যাপ্লাই করে আমরা এখন একটা রুট লুকাস ড্র করব। যেমন এটি, এই যে সিস্টেমটি আমাদেরকে দেওয়া আছে, এই উপরের সিস্টেমটি, এটার জন্য রুট লুকাস ড্র করতে হবে। তো রুট লুকাস ড্র করলে সর্বপ্রথম আমাকে যেটি জানতে হবে সেটা হচ্ছে কি, এখানে পোলস গুলো কি কি, রাইট? ওপেন লুপ পোলস গুলো কি কি, ঠিক কি না? এখান থেকে রুট লুকাস শুরু হবে এবং জিরোতে গিয়ে শেষ হবে। তো মজার বিষয় হচ্ছে এখানে কয়টি পোলস আছে? 1 2 3 4, 4টি পোলস আছে। কয়টি পোলস? 4টি। 4টি পোলস। তাহলে কয়টি জিরো থাকতে হবে? 4টি। 4টি। কিন্তু আমরা কয়টি জিরো দেখতে পাচ্ছি? একটি। আর 3টি কোথায়? ইনফিনিটিতে। ইনফিনিটিতে। এই যে 3টি হচ্ছে ইনফিনিটি, এই কথাটি এখানে বললাম। তাহলে প্রথম কাজ হচ্ছে কমপ্লেক্স প্লেনের মধ্যে আমাদেরকে ফিনিট পোলস এবং ফিনিট জিরো গুলো আগে ড্র করতে হবে। তো এই যে একটা পোলস জিরোতে, একটা পোলস -1, আর একটা পোলস -2, আর একটা পোলস -4 এ, একটা জিরো -3 তে, ঠিক আছে? সবগুলো ড্র করলাম। এখন নিয়ম হচ্ছে রুট লুকাস সবসময় বেজোড় সংখ্যক পোলস থেকে কোন দিকে যাবে? বামে। না, তাহলে বাম দিকে। হ্যাঁ, বাম দিকে। প্রথম পোলস থেকে রুট লুকাস বামে যাবে। কোন দিকে যাবে? বামে যাবে। দিকে। বামে। তাহলে এখন দেখো, এই পোলসটার বামে আর কোনো আপাতত জিরো নেই, আছে কি? আরেকটা পোলস আছে, রাইট? জি স্যার। ওই পোলস থেকে রুট লুকাস ডানে আসবে, এসে তারা মাঝখানে কোনো একটা জায়গায় কি হবে? মিলিত হবে। মিলিত হয়ে রিয়েল অ্যাক্সিস থেকে বের হয়ে যাবে। হয় রিয়েল অ্যাক্সিস থেকে এইভাবে অ্যাঙ্গেল আকারে বের হবে, অথবা স্ট্রেট লাইন আকারে উপরে উঠে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। কিভাবে বের হবে সেটা আমরা একটু পরে বলবো। আপাতত মনে করো উপরের দিকে এইভাবে চলে গেল। যদি উপরের দিকে যেভাবে যাবে এক্স্যাক্টলি তার মিরর হিসেবে নিচের দিকে যাবে। এটা আরেকটা নিয়ম, সিমেট্রির কারণে, ঠিক কি না? জি স্যার। এখন এরা কোথায় চলে যাবে? যেহেতু রিয়েল অ্যাক্সিসের উপরে আর কোনো জিরো দেখতে পাচ্ছি না, একটা জিরো আছে আর কোনো জিরো নেই, তার মানে এরা আলটিমেট ইনফিনিটির দিকে চলে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো,
এই পোলসটা কয় নাম্বার পোলস? 3 নাম্বার পোলস। এখান থেকে রুট লুকাস কোন দিকে যাবে? বামে। বামে। তো বামে গিয়ে সে আরেকটা জিরোকে দেখতে পেল, তাহলে এই রুট লুকাসটা গিয়ে জিরোতে গিয়ে শেষ হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। শেষ। এখন আরেকটি পোলস বাকি আছে, এটি কয় নাম্বার পোলস? এটা স্যার 4 নাম্বার। 4 নাম্বার। এখান থেকে রুট লুকাস ডানেও যেতে পারে বামেও যেতে পারে, সেটি বলেছিলাম কিনা? জি স্যার। হ্যাঁ। এখন দেখো, এখান থেকে যদি রুট লুকাস ডানে যায়, সমস্যা কি দেখো, এটা যদি ডানে আসে, সে এসে এই জিরোর কাছে চলে আসবে, রাইট? জি স্যার। এখন দুইটা পোলস থেকে রুট লুকাস এসে দুইটা জিরোতে মিলিত হতে হবে, একটা জিরোতে গেলে তো হবে না, রাইট? জি স্যার। হ্যাঁ, 1 নাম্বার। তাহলে এখানে যে জিরোটা আছে সেখানে তো অলরেডি একটা রুট লুকাস গিয়ে মিলিত হয়েছে, আর একটা রুট লুকাস এসে সেখানে মিলিত হতে পারবে না, তাহলে এটা ডানে আসাটা সম্ভব না। আরো একটা কারণে সম্ভব না, সেটা কি? আচ্ছা, মনে করলাম যে এটা ডানে আসলো, এসে এই জিরোতে মিলিত হবে না, তাহলে সে কোথায় যাবে? ইনফিনিটির দিকে যাবে, ঠিক কিনা? জি স্যার। তো হয় ইনফিনিটির দিকে যেতে জি গেলে স্যার। তাকে এখান থেকে হয় উপরের দিকে উঠে যেতে হবে অথবা নিচের দিকে নামতে হবে, ঠিক কিনা? স্যার এটা স্যার উপরের দিকে উঠলে কি আবার নিচের জি দিকে স্যার। আটটা আনতে হবে না? হ্যাঁ, সিমেট্রিক্যাল। সিমেট্রির কারণে উপরের দিকে উঠলে অবশ্যই নিচের দিকে নামতে হবে, ঠিক কিনা? সিমেট্রিক্যাল হয়ে যাবে দেখো না। এখন সমস্যা হচ্ছে একটা একটা পোলস থেকে দুটা ব্রাঞ্চ তৈরি হতে পারে না, পারে? না স্যার। তাহলে এই যে এই পোলস থেকে ডানে আসার যে একটা কনসেপ্ট, সেটা এই এক্সাম্পলের জন্য কি করা যাবে না, ভ্যালিড না, ভ্যালিড না, কোনোভাবে ভ্যালিড না। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। এবং আমরা আরো দেখতে পাচ্ছি এই সিস্টেমে একটি ফিনিট পোলস আছে, যেখানে একটি ফিনিট জিরো আছে, সেখানে একটি ফিনিট পোলস গিয়ে একটা রুট লুকাসের ব্রাঞ্চ শেষ হয়েছে। আবার এই প্রথম দুটো পোলস থেকে দুটো ইনফিনিটিতে গিয়ে দুটো ব্রাঞ্চ শেষ হয়েছে। তো বাকি আছে আর কয়টি ব্রাঞ্চ? একটি ব্রাঞ্চ, একটি পোলস এবং একটি ইনফিনিট জিরো, ঠিক কিনা? তাহলে আমরা একটু স্যার এটা ধরতে পারিনি স্যার, কি বলছিলেন? আমি বলছি যে এখানে কয়টি পোলস? 4টি পোলস। জি স্যার। তাহলে রুট লুকাসে কয়টি ব্রাঞ্চ থাকবে? 4টি ব্রাঞ্চ, 4টি। যার মধ্যে ডান পাশে যে দুটো পোলস সেখান থেকে দুটো ব্রাঞ্চ অলরেডি পেয়ে গিয়েছি, দুটো পোলস থেকে দুটো ইনফিনিটি জিরোতে গিয়ে ব্রাঞ্চ শেষ হয়েছে, রাইট? জি স্যার। আরেকটি পোলস থেকে একটি ফিনিট জিরোতে গিয়ে আরেকটি ব্রাঞ্চ শেষ হয়েছে, এই যে এটি মাঝখানেরটি। জি তো স্যার। আর কি বাকি আছে? একটি পোলস বাকি আছে, একটি ইনফিনিট জিরো বাকি আছে, ইনফিনিট একটি জিরো বাকি আছে, রাইট? জি স্যার। তাহলে সম্ভাব্য শুধুমাত্র একটা মাত্র এখানে সমাধান আছে, সেটা হচ্ছে এই পোলস থেকে যদি বামে চলে যায়, তাহলে সেটা কোথায় গিয়ে শেষ হবে? ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। বুঝে আসছে? জি স্যার। সো দিস ইজ দ্য রুট লুকাস। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো রুট লুকাসের মাঝখানে যে আমরা আসলাম, সেটা কোথায় কিভাবে উঠবে? এভাবে উঠবে না এভাবে উঠবে নাকি সোজা উঠবে? সেটার জন্য আমাদেরকে ওই স্পর্শকের এটা মান এবং অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে। কথা ক্লিয়ার কিনা? স্যার আরেকটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ, বলো। স্যার আমাদের জিরোটা যদি যে সেকেন্ড পোল যেটা আছে ওইটার পরে হইতো, যে 3 নাম্বারটার আগে এবং সেকেন্ডটার পরে, তাহলে স্যার এখানে কি? এখানে তাহলে কি হতো? এখানে যদি হইতো, তাহলে হচ্ছে যে তোমাদের এখানে একটা কমপ্লেক্স অবস্থা ক্রিয়েট হতো, ঠিক না? জি স্যার। যদি এই জায়গায় হতো তাহলে একটা কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হতো। সেটা কি? মনে করো আমাদের এখান থেকে তো বামে যাবে, রাইট? জি স্যার। হ্যাঁ, তখন তুমি এই যে 2 নাম্বারটা থেকে কোথায় যাবে? 2 নাম্বার থেকে এখানে মাস্ট হচ্ছে ডানে যেতে হবে। জি স্যার। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে রুলস এর ভায়োলেশন হবে আর কি। কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আমরা যে জেনারেল রুলস এর কি হবে? ভায়োলেট হবে। কিছু স্যার কিছু এরকম কি সম্ভব না যে? হ্যাঁ, এই যে আমরা যে এখানে যে 5টা রুলস বলছি, খেয়াল করো, জি স্যার। জি স্যার। এই 5টা রুলস দিয়ে ম্যাক্সিমাম কাজ সম্ভব হবে। এর মানে এই না যে এই 5টা রুলস এর বাইরে তুমি যেতে পারবে না। স্যার বুঝছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের একটা জেনারেল রুলস, কিন্তু এর বাইরেও কি আমরা সময় দরকার হলে আমরা যাব, বুঝছো? জি স্যার। ওকে, বাট দিস হ্যাজ টু হ্যাভ এ গুড এক্সপ্লেনেশন, বুঝছো? এটার অবশ্যই একটা ভালো কি থাকতে হবে, ব্যাখ্যা থাকতে হবে। এক্সপ্লেনেশন থাকতে হবে। হ্যাঁ, তাহলে এখন সিম্পল হিসাব আমরা সিগমা ক্যালকুলেট করি, যাতে আমরা এই দুটোর মাঝখানের যে ব্রাঞ্চ গুলো কিভাবে যাবে সেটা বোঝার জন্য আমরা সিগমার মান বের করি। তো সিগমা ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি সামেশন অফ পোলস, মানে হচ্ছে -1 -2 -4, ঠিক আছে, 0। জি স্যার। এগুলার যোগ করে বিয়োগ করতে হবে 0 থেকে। 0 হচ্ছে কত? -3, রাইট? ডিভাইডেড বাই নাম্বার অফ ফিনিট পোলস। ফিনিট পোলস হচ্ছে 4টি, ফিনিট জিরো হচ্ছে 1টি।
উপরে যোগ করলে দেখা যাচ্ছে 4 এ 3 -7, সেটার সাথে যদি 3 যোগ করো রেজাল্ট হবে কত -4। ওকে, ডিভাইডেড বাই কত 3, -4/3 মিন্স -1.33। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ওই অ্যাসিম্পটোট বা স্পর্শকে রিয়েল অ্যাক্সিসের সাথে বিন্দু এখানে, ঠিক আছে? এটা -1.33 পয়েন্ট। এবার আসো অ্যাঙ্গেল ক্যালকুলেট করি। অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রির কি গুণিতক? বেজোড় গণিতক। ডিভাইডেড বাই নাম্বার অফ ফিনিট পোলস মাইনাস নাম্বার অফ ফিনিট জিরো। নাম্বার অফ ফিনিট পোলস মাইনাস ফিনিট জিরো মানে কত? 3, ঠিক কি না? জি স্যার। তাহলে 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে 5/3। 5/3 এর কি গুণিতক? স্যার বেজোড় গণিতক। বাজুর গুণিতক। এবার এখানে k = 0 বসাও। k = কত বসাবা? 0। 0 বসালে কত আসে? 5/3 আসে, 60 ডিগ্রি। ওকে, জি স্যার। এই যে k = 0 বসালে একটা অ্যাঙ্গেল কত পেয়েছো? 60 ডিগ্রি। দ্যাট মিন্স এই যে এখান থেকে যে অ্যাসিম্পটোটসটা হবে, মানে যে স্পর্শকটা, সেটা কত ডিগ্রিতে বের হবে? স্যার 60 ডিগ্রিতে। গুড, আমি এখানে আলাদাভাবে ড্র করি। এই যে এটা যদি -1.33 পয়েন্ট হয়, এখান থেকে কত ডিগ্রিতে যাবে? 60 ডিগ্রি। সিমেট্রির কারণে -60 ডিগ্রি দিয়ে আরেকটা এদিকে বের হয়ে যাবে, রাইট? জি স্যার। সেটাও আমরা এখান থেকে পাবো। k = 1 বসাও। k = 1 বসালে কত হবে? 180 ডিগ্রি পাবা, ঠিক না? জি স্যার। তাহলে এটা একটা ইনফিনিটি লাইন। সেটা কোনটা? এই যে এটা, এই যে 180 ডিগ্রিতে চলে গেছিল না একটা, জি স্যার। এই 180 ডিগ্রি দ্বারা এটা বোঝানো হচ্ছে। k = 2 বসাও, কত পাবা? 5/3, ঠিক না? জি স্যার। 5/3 মানে সেটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো। 5/3 কে আমরা লিখতে পারি 6π -5 লিখতে পারি না? ডিভাইডেড বাই পাই, পারি কিনা? তাহলে ডিভাইড বাই 3, এটা মানে 5/3 না? জি জি স্যার। হ্যাঁ, তাহলে 6π কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 2π -5/3। ওকে, জি। তো 2π -5/3 এটা মানে হচ্ছে -5/3। ওকে, মানে -60 ডিগ্রি। এটা এভাবে বুঝতে পারো, অথবা 5π/3 মানে হচ্ছে 300 ডিগ্রি। বুঝছো? জি। তো এইভাবে এইভাবে এই যে এখান থেকে এইভাবে 300 ডিগ্রি যে কথা, এখান থেকে এইভাবে -60 ডিগ্রি একই কথা। জি স্যার। বুঝছো? জি স্যার। এই ডিরেকশনে যেটা 300 ডিগ্রি, এই ডিরেকশনে যেটা কত ডিগ্রি? -60 ডিগ্রি। রাইট। তাহলে দেখো আমাদের কথা ঠিক আছে কিনা। আমরা এখানে কয়টা অ্যাঙ্গেল পেয়েছি? k = 0 এর জন্য একটা, k = 1 এর জন্য একটা, k = 2 এর জন্য একটা। 60 ডিগ্রি, 180 ডিগ্রি, -60 ডিগ্রি। আমাদের যেহেতু তিনটি ইনফিনিটি লাইন, সেজন্য আমরা তিনটি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। কত অ্যাঙ্গেলে সেটা রিয়েল অ্যাক্সিস থেকে যাবে সেটা বুঝতে পারলাম। এবং আরো মজার বিষয় হচ্ছে যে এরপরে k এর মান বসালে ওই অ্যাঙ্গেলগুলো রিপিট হবে। সে কারণে আমরা বুঝলাম যে এখানে তিনটার বেশি ইনফিনিটি রুট লুকাস লাইন নেই। কেন? k = তুমি 3 বসাও, কত আসবে? 7π/3, ঠিক কি না? এটা স্যার ওভারল্যাপ হবে স্যার? না না না, রিপিট হবে। এই যে k = তুমি 3 বসাও, কত আসে? আমাকে আগে আনসার দাও তো বুঝবা। 7π/3, রাইট? জি স্যার। এই 7π/3 মানে কত? 5/3 না? কিভাবে? 5/3 এই যে ওই 6π + 5, 6π + 5 তার মানে কি? 2π 60 + ডিগ্রি আবার। মানে হচ্ছে 60 ডিগ্রি। মানে ওই উপরের অ্যাঙ্গেলটা রিপিট হয়েছে না, এটা আবার আসছে। জি স্যার। এভাবে 4 বসাও, তার মানে কত আসবে? 9π/3। 9π/3 মানে হচ্ছে 5। বুঝছো? জি। হুম, তাহলে 5 এরপর হচ্ছে k = 5 বসাও। 5 বসালে কত? 11π/3 মানে হচ্ছে -60 ডিগ্রি। দ্যাট মিন্স ওই উপরের অ্যাঙ্গেলগুলো রিপিট হচ্ছে। এভাবে তুমি 6 7 8 যা ইচ্ছা বসাও, ওই তিনটা অ্যাঙ্গেলই বারবার কি হবে? রিপিট হবে। কেন? কারণ এখানে ইনফিনিট জিরো আছে কয়টি? তিনটি। তিনটি। তার মানে তিনটি লাইন
ওই তিনটি অ্যাঙ্গেলে ইনফিনিটির দিকে চলে যাবে। একটা একটা লাইন গেছে 60 ডিগ্রিতে ইনফিনিটির দিকে গেছে, আর একটা লাইন মাইনাস 60 ডিগ্রিতে ইনফিনিটির দিকে গেছে, আর একটা লাইন কত দিকে গেছে? 180 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে এখন ক্লিয়ার হয়ে গেছে কিনা? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের শেষ প্রায় স্যার আমার শেষ। তো অন্য একটা ক্লাস আছে। জি জি জি, আমাদের ক্লাস শেষ প্রায়, আর 1-2 মিনিট সময় লাগবে। এখন এই দেখো আমি কেন অ্যাসিম্পটোটসটা ড্র করলাম, করেছি এই কারণে যে আমাদের দুটো পোলস হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? আমাদের মাঝখান থেকে এখন এমন ভাবে আমাদেরকে রুট লুকাসকে বের করতে হবে যেন ওই কার্ভে, রুট লুকাস কার্ভের স্পর্শক এই লাইনটি হয়। কথা কি বুঝছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এই যে দেখো, আসলে এখানে ব্লু লাইন যেটি, এটা হচ্ছে আমাদের রুট লুকাস। আর এটাকে আমরা হচ্ছে যে এখন কি করেছি, স্ট্রেট লাইন কল্পনা করেছি। এই স্ট্রেট লাইনটা -1.33 এসে মিলিত হয়েছে এবং এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। হ্যাঁ, এখন এটাই হচ্ছে আমাদের রুট লুকাস। কথা ক্লিয়ার? জি স্যার। এই রুট লুকাসটা আমরা এইভাবে, যে কোনো সিস্টেমের রুট লুকাস আমরা এইভাবে ড্র করে ফেলতে পারি। এই ড্রয়িং এর মধ্যে কিছু এখনো কি আছে, মানে এটা পারফেক্ট না, এটা পারফেক্ট রুট লুকাস না, এখানে কিছু জিনিস এখনো মানে নির্ণয় করা বাকি আছে। ওইগুলোকে, ওই মানগুলো বের করাকে কি বলা হয়? রিফাইনমেন্ট বলা হয়। কথা কি বুঝছো? এতটুকু ড্র করলে, তোমাকে যদি বলা হয় রুট লুকাস ড্র করো, এতটুকু ড্র করলে এটা একটা মানে স্ট্রাকচার, এটা রুট লুকাসের স্ট্রাকচার, এটা এক্সাক্ট হুবহু না। এই স্ট্রাকচারের রুট লুকাসটা হবে, সেটা আমরা 100% শিওর। কিন্তু এক্সাক্ট করতে গেলে এটাকে কি করতে হবে? রিফাইন করতে হবে। রিফাইন মানে কি? দেখো আমি তোমাকে যদি প্রশ্ন করি, এই যে রুট লুকাসটা যে এই পয়েন্ট থেকে বের হবে, সেটাকে আমরা 100% নিশ্চিত না স্যার। না। তাহলে এইটা এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে বের হবে সেটা নির্ণয় করা দরকার আছে কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে ওইটার মান বের করাটাকে রিফাইনমেন্টের একটা অংশ। সেকেন্ড হচ্ছে যে রুট লুকাসটা দেখো এখানে যে ওমেগা অ্যাক্সিস কে এখানে ক্রস করছে, ঠিক না? জি স্যার। এটা এখানেও ক্রস করতে পারতো, তার উপরেও ক্রস করতে পারতো, নিচেও ক্রস করতে পারতো। এক্সাক্ট কোন পয়েন্টটা দিয়ে সেটা যাবে, ক্রস করবে, সেই মানটা বের করাও দরকার আছে, রাইট? জি স্যার। এবং এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কত সেটা জানাও দরকার আছে। বুঝাতে পারলাম? জি স্যার। এই মানগুলো বের করাকে রিফাইনমেন্ট বলা হয়। আচ্ছা আসো, যেমন আমি যদি বলি এটা একটা ট্রান্সফার ফাংশন মনে করো, এটি একটি ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ওপেন লুপ কি ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনের রুট লুকাস হচ্ছে এটি। কিভাবে? মুখে মুখে ড্র করে আমি কুইক ড্র করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে কয়টি পোলস, কয়টি জিরো? স্যার দুইটা পোল, দুইটা জিরো। তাহলে এখানে আর ইনফিনিটির কোনো কাজ নেই। একটা পোলস হচ্ছে 1 এ, আর একটা পোলস কোথায়? 2 তে, মানে -1 -2 তে। একটা -1 এ আর একটা -2 তে। দুইটা জিরো কোথায়? একটা হচ্ছে +3 তে, আরটা কোথায়? 4 এ। তাহলে এই দুটো পোলস থেকে দুটো রুট লুকাস বের হয়ে এই দুটো জিরোতে গিয়ে শেষ হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে প্রথম পোলস থেকে রুট লুকাস বামে যাবে নিয়ম অনুসারে, দ্বিতীয় পোলস থেকে রুট লুকাস ডানে আসবে, এসে মাঝখানে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, আমরা জানি না বাট হবে। সেখান থেকে রুট লুকাস বের হয়ে যাবে রিয়েল এক্সিস থেকে। যেহেতু উপরের দিকে যাচ্ছে সেটা নিচের দিকেও আসবে, যেহেতু জিরো গুলো ডানে, রুট লুকাস অটোমেটিক ডানে চলে আসবে, এসে দুইটা জিরোর মাঝখানে কোনো একটা পয়েন্টে আসবে। তাহলে সিমেট্রির কারণে এটা নিচ দিয়ে আসবে, এসে একটা জিরোতে চলে যাবে আর একটা জিরোতে চলে যাবে। কথা ক্লিয়ার? দিস ইজ দ্য রুট লুকাস। বুঝছো? জি স্যার।
তাহলে তোমাকে রুট লুকাস ড্র করতে বললে এতটুকু ড্র করলে হয়ে যাবে, কিন্তু রিফাইনমেন্ট করতে বললে এই এক্সাক্ট এই পয়েন্টটা কত সেটা তোমাকে বের করতে হবে, এই পয়েন্টটা এক্সাক্ট কত সেটা তোমাকে বের করতে হবে। যে পয়েন্ট থেকে রুট লুকাস রিয়েল অ্যাক্সিস থেকে বের হয়ে যায় সেই পয়েন্টটাকে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বলে। ব্রেক অ্যাওয়ে মানে সে বের হয়ে গেল, ব্রেক হয়ে বের হয়ে গেল। আর যে পয়েন্টে এসে রুট লুকাস রিয়েল অ্যাক্সিসে প্রবেশ করছে সেই পয়েন্টটাকে কি বলে? ব্রেক ইন পয়েন্ট বলে। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে এই যে জেওমেগা অ্যাক্সিস কে যে ক্রস করছে এই পয়েন্টগুলোকে বলা হয় জেওমেগা অ্যাক্সিস ক্রসিং। তারপরে যেই অ্যাঙ্গেলে রুট লুকাস বের হয়েছে এই অ্যাঙ্গেলটাকে এবং এই অ্যাঙ্গেলটাকে, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাঙ্গেল অফ ডিপারচার বলা হয়। আর যে অ্যাঙ্গেলে রুট লুকাস প্রবেশ করছে রিয়েল অ্যাক্সিসে সেই অ্যাঙ্গেল দুটোকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল বলা হয়। কথা কি বুঝে আসছে? জি স্যার। এখানে আমরা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট এবং ব্রেক ইন পয়েন্ট ক্যালকুলেশন শিখবো, জেওমেগা অ্যাক্সিস ক্রসিং ক্যালকুলেশন শিখবো, আর অ্যাঙ্গেল অফ ডিপারচার এবং অ্যারাইভাল সেটা তোমাদের জন্য থাকবে, সেটা তোমরা এমনি দেখবা। পরীক্ষায় এই রিলেটেড কোনো প্রশ্ন আসবে না, বাট বোঝার জন্য বই এক্সাম্পল আছে তোমরা দেখবে, এটা আমরা বাদ দিব। সো জাস্ট দুটো নিয়মের মাধ্যমে জিনিসটা তোমরা করে ফেলতে পারবা। প্রথমত হচ্ছে ব্রেক ইন পয়েন্ট এবং ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, এটা দুইভাবে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মেথডে আর একটা হচ্ছে ট্রানজিশন মেথডে। ট্রানজিশন মেথডটা খুবই সিম্পল মেথড, ডিফারেন্সিয়েশন মেথডটা একটু কঠিন। ডিফারেন্সিয়েশন মেথডটা কি? এটা হচ্ছে যে জি স্যার এটা অন্যদিন শুরু করলে স্যার ভালো হয় স্যার। আরেকটা আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমি অ্যাটেন্ডেন্স অন করে দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও।